एकदण्ड एकदण्डं महाकायं लम्बोदरं गजाननं विघ्ननाशं देवं हिरम्बं प्रणमाम्यहम्। प्रथमेই ठाकुर माँ स्वामी जी के प्रणाम। भगवान गणपति गणेश के प्रणाम। आजकेर जे विषय गणेशेर मातृदर्शन, एटी हठाৎ करे मने हलो এই কারণে লীলা প্রসঙ্গ পড়তে পড়তে দেখলাম যে শ্রীরামকৃষ্ণ মাতৃভাব বোঝাতে গিয়ে তিনি পুরাণ থেকে উদ্ধৃতি দিচ্ছেন। সেই উদ্ধৃতিতে গণেশকে মধ্যে সেই মাতৃভাব কি করে জাগরিত হলো সেই ঘটনাটি তিনি বিবৃত করছেন। একদিন গণেশ, ভগবান গণেশ রয়েছেন কৈলাসে, সেখানে পার্বতীও রয়েছেন। তা গণেশ একটু চপলমতি, তিনি বিড়াল পছন্দ করেন না। বাচ্চা যারা শিশুরা বেড়াল পছন্দ করে না, বেড়ালের পেছনে লাগে। সেই বেড়ালকে যেহেতু পছন্দ করেন না, সেই বেড়াল যখন তাকে বিরক্ত করছে, উনি বেড়ালের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে খুব আঘাত করলেন। এত আঘাত করলেন বেড়ালের গায়ে দাগ হয়ে গেল লাঠি দিয়ে। এদিকে মা পার্বতী জানতে পেরেছেন, ও মায়ের কাছে এসে দেখছে যে মায়ের গায়ে যে লাঠি দিয়ে আঘাত করেছে, দগদগে লাল আঘাত। সঙ্গে সঙ্গে গণেশ রেগে গিয়ে বলছে, মা তোমাকে কে এমন আঘাত করেছে? হ্যাঁ, তুমি বলো, আমি এক্ষুনি তাকে গিয়ে তার সমুচিত প্রতিবিধান করব। তখন যখন বারবার বলছে, তখন মা পার্বতী বলছেন, বাবা গণেশ, আজকে আমার এই যে দশা এ তোমার জন্যই। বল, তাই নাকি? তার মানে যাদের বেড়াল সে এসে তোমাকে মেরে গেছে বুঝি? বলছে, না না না, এ কেবল তোমার জন্যই এরকম হয়েছে। বলে তোমাকে এইভাবে মারলো আমার জন্য, বলে হাও হাও করে কাঁদছে। ইস, আমার জন্য তোমার এত বলছে, তোমাকে ওই লোকটা মেরে গেল যার বেড়াল। তখন আবার মা পার্বতী বলছেন, না গণেশ, কোনো লোক আমাকে মারেনি। তুমি আজকে সকালবেলায় কি কোনো গৃহীত কাজ করেছো? কিছুক্ষণ আগে কাউকে মারধর করেছো? কাউকে প্রহার করেছো? যে হ্যাঁ হ্যাঁ, একটু আগেই তো আমি একটা বেড়ালকে খুব লাঠি দিয়ে মেরেছি। বলছেন, বাবা তোমার বেড়ালের প্রতিটি লাঠির আঘাত আমার গায়ে লেগেছে, বুঝলে? আমি হলাম যত প্রাণী রয়েছে, স্ত্রী জাতীয় মাতৃজাতীয়, সবার মধ্যে আমি আছি। আর যত পুরুষ রয়েছেন সবার মধ্যে ভগবান শিব, হর পার্বতী তোমার বাবা আছে। সুতরাং কোনো প্রাণীকে আঘাত করো না। গণেশ তো মহা মুশকিলে পড়ল যে পৃথিবীতে যত মহিলা আছেন, যত নারী আছেন, যত শরীর রয়েছে, সেই পেরাল হোক আর সবের মধ্যে মা রয়েছেন। গণেশ করে কি? তিনি প্রতিজ্ঞা করলেন আজীবন বিবাহ করবেন না, কারণ তাহলে মাকেই বিবাহ করতে হবে। তো গণেশ মহা মুশকিলে পড়লেন। এটা হলো প্রথম, যে গণেশের মাতৃভক্তির এবং মাতৃভাবনার। এরপরে আরেকটি অতি সুন্দর ঘটনা রয়েছে, যেটা ঠাকুর বলছেন। ঘটনাটা আপনারা লীলা প্রসঙ্গে অনেকে পড়েছেন, সেই ঘটনাটি অনেকে জানেন। একদিন হর পার্বতী দুজনে আসনে বসে আছেন। যখন বসে আছেন তখন হঠাৎ পার্বতী তার ওই সুন্দর রত্নমালাটা দেখিয়ে তার দুই ছেলেকে বলছেন, কার্তিক এবং গণেশ। গণেশকে বলছেন যে এই মালাটি, এই ঘটনা আমরা অনেকে জানি। খুব সুন্দর ঘটনাটি এই কারণে
যে গণেশের প্রজ্ঞা দৃষ্টির জন্য। এই জন্য কি না, এই প্রজ্ঞা দৃষ্টি গণেশ যেভাবে, কি তার প্রজ্ঞা দৃষ্টি, কার্তিক তো প্রথমেই যখন মা বলেছেন যে পৃথিবীর সমস্ত জগৎকে ঘুরে আসতে পারবে, চারিদিক সমস্ত চতুর্দশ ভুবন, তাকে আমি এই মালাটা দেব। গণেশ মোটকা মানুষ, নড়তে পারে না, তার ইঁদুর বাহন, আর শিখি বাহন হচ্ছে কার্তিক। কার্তিক তো হাসছে, মালা তো আমার হয়েই গেছে, গণেশ আর কি যেতে পারবে বলে ও সবার আগেই শিখি নিয়ে, ময়ূর নিয়ে সারা পৃথিবী পরিক্রমে চতুর্দশ ভুবন পরিক্রমায় বেরিয়ে পড়লেন। যখন বেরিয়ে পড়লেন তখন গণেশ চুপ করে বসে আছে। বেশ কিছুক্ষণ বাদে ও মায়ের কথা মনে পড়ল যে পৃথিবীতে জগতে যত পুরুষ আছেন, পুরুষের মধ্যে বাবা রয়েছেন আর মা হচ্ছেন সমস্ত। তাহলে শিব এবং শক্তি, এই আত্মক, শিব শক্তি আত্মক জগৎ, এই জগৎকে ভাবতে ভাবতে উনি ওদের দুজনের ভালো করে দেখলেন। তারপর জোর হাতে 3 বার তাদেরকে প্রদক্ষিণ করে আবার মায়ের পাশে এসে বসলেন। মা, আমি জগৎ পরিক্রমা করেছি। তখন মা রত্নমালাটা গণেশের গলায় পরিয়ে দিল। এবার বেশ কিছুক্ষণ বাদে কার্তিক এসছে, অনেকক্ষণ বাদে হাঁপাতে হাঁপাতে, যে দাদা তো দেখে, দাদা তো বেরোলোই না, দাদা পড়লো যে। তখন কার্তিকের কাছে শুনল যে শিব শক্তি আত্মকই জগৎ। এখন প্রশ্ন, যে আমরা যে মাতৃদর্শন করতে যাব, এই পুরাণের গল্প তো নয়। আমরা মায়ের কথা একটা জায়গায় দেখছি, মা শারদা, যিনি, যাকে আমরা ধ্যান মন্ত্রে যে দেয় চিত্তং সরজস্থাং সুখাসিনাং কৃপাময়ীং প্রসন্ন বদনাং দেবীং দ্বিভুজাং স্থিরলোচনাম আলুলায়িত কেশার্ধ বক্ষস্থল বিমণ্ডিতাম শ্বেতবস্তার বিতার্থাঙ্গাং হেমালঙ্কারভূষিতম সকরণ্যস্তহস্তাং চ জ্ঞানভক্তি প্রদায়িনীম শুভ্রাং জ্যোতির্ময়ীং জীব পাপসন্তাপহারিণীম রামকৃষ্ণগত প্রাণাং তন্নাম শ্রবণপ্রিয়াং তদ্ভাবরঞ্জিতাকারাং জগন্মাতৃ স্বরূপিণীম। এই মাতৃদর্শনের, যার মায়ের ধ্যান আমরা করলাম, এই মাতৃভাবনার, যে তিনি তার একজন সন্তানকে, যেই আমরা মায়ের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি, মা সেই সন্তানকে দেখে বলছেন এটি আমার গণেশ। যারাই আমরা মাকে উপলব্ধি করতে যাচ্ছি, যারাই মাকে বুঝতে যাচ্ছি, যারাই মায়ের কাছে মায়ের স্বরূপ আস্বাদন করতে যাচ্ছি, তাদেরকেই মা আখ্যা দিচ্ছেন কি, এ আমার গণেশ। সুতরাং এই গণেশ কারা? আমরা যারা মাতৃ সন্তান, যারাই স্বরূপ আস্বাদন করেছি, তারাই আমরা গণেশ বলে আখ্যাত হয়েছি। সুতরাং মায়ের যত সন্তান রয়েছে, দীক্ষিত অদীক্ষিত, যারাই শিব শক্তি আত্মক জগৎ বলে মা শারদাকে তাদের কেবলমাত্র জগতের একমাত্র অস্তিত্ব বলে যে মনে করেছেন এবং উপলব্ধি করেছেন, তারাই এই গণেশের অন্তর্ভুক্ত। আর এই গণেশের, এত গণেশ যারা রয়েছে, সেই গণেশের প্রধান, এই গণেশ ভাবনার যে প্রধান ঋত্বিক কে? আপনাদের মনে আছে যে দক্ষিণেশ্বরে ভগবান শ্রীরামকৃষ্ণ একটি ইংরেজি জানা, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, ব্রাহ্মভাবাপন্ন এক অপূর্ব ইচ্ছাশক্তি সম্পন্ন যুবকের সঙ্গে প্রায় 3 থেকে 4 বছর যুদ্ধ করেছেন মা মানার জন্য। তাই যেদিন সেই যুদ্ধ সম্পন্ন হয়েছে, সেদিন সব থেকে বেশি আনন্দ পেয়েছিলেন ওই যুগাবতার। বলেছেন নরেন কালী মেনেছে। আপনাদের মনে পড়ছে যে সেদিন যখন নরেন কালী মেনেছে, শ্রীরামকৃষ্ণ সব থেকে বেশি আনন্দিত হয়েছিলেন। আমরা দেখেছি যে এই নরেন্দ্রনাথ প্রতিটি মুহূর্তে শ্রীরামকৃষ্ণকে বীরে দিয়েছেন, অর্থাৎ পরীক্ষা করে নিয়েছেন, বাজিয়ে নিয়েছেন। দেখেছেন যে শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেটি জীবনের কোষ্ঠীপাতরে যাচাই করা সত্য কি না। প্রতি মুহূর্তে তিনি শ্রীরামকৃষ্ণকে তার এই আধ্যাত্মিক জীবনযাপনকে বিদ্রুপাত্মক বাক্যে বিদ্ধ করে তিনি প্রতি মুহূর্তে জীবনের উপলব্ধির ব্যঞ্জনায় ব্যঞ্জিত হতে দেখেছেন এবং শেষকালে তিনি মেনেছেন। কিন্তু আমরা দেখছি যে এই অপূর্ব ইচ্ছাশক্তি সম্পন্ন মানুষটির সঙ্গে যখন প্রথম
পরিচয় হচ্ছে শ্রীরামকৃষ্ণ সহধর্মিণী লীলা সঙ্গিনী না জগদম্বা আমরা জানি না, সেই পরিচয় অতি নীরব পরিচয়। সেই পরিচয় কিরম পরিচয়? নরেন্দ্রনাথ এসছেন ওর দক্ষিণেশ্বরে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, মনে আছে আপনাদের? নরেন এসছে, ওর জন্য রুটি ডাল করো। মা রুটি করেছেন পাতলা পাতলা আর মুগের ডাল। ঠাকুর জিজ্ঞেস করছেন, কিরম খেলি রে নরেন? আর কি, ওই পথ্যি, রুগীর পথ্যি খেলাম। সঙ্গে সঙ্গে ঠাকুর গিয়ে বলছেন, তুমি নরেনের জন্য করেছো কি? কোনো কথা নেই, বার্তা নেই। শক্তির সঙ্গে প্রথম পরিচয় সেবা দিয়ে, কথা নেই, বার্তা নেই, তাকে কোনো বাজানো নেই। সঙ্গে সঙ্গে কি করলেন? মোটা ছোলার ডাল আর অনেক আঠা ময়দা খিঁচতে লাগলেন। এই রকম মোটা মোটা রুটি করতেন, চাপাটি করতে লাগলেন। তাই যখনই নরেন এসছেন, এবার ঠাকুর বলতে গিয়ে দেখছেন তার আগেই ছোলার ডাল চেপে গেছে আর মা ময়দা ঠাসছেন এরকম করে নহবতে গিয়ে। প্রতি মুহূর্তে এই হচ্ছে নরেনের সঙ্গে মায়ের পরিচয়। সেই নরেন যখন সবথেকে বেশি বেদনা পেলেন, যন্ত্রণা পেলেন, কখন? শ্রীরামকৃষ্ণ যখন দেহ রাখলেন, তখন গৃহী ভক্তেরা ঠিক করলেন সেই দিনই, পরের দিনই সমস্ত চুকিয়ে দিয়ে বেরিয়ে যাবে। নরেন প্রতিবাদ করলেন। নরেন মানে শ্রীরামকৃষ্ণের বা মায়ের, আমরা বলবো গণেশ, তিনি প্রথম প্রতিবাদ করলেন। কী প্রতিবাদ করলেন? আরও 2-3 দিন থাক না, সবে ঠাকুরের শরীর গেছে, মায়ের কি মনোকষ্ট। রামদত্ত এবং আরও অনেকে বলল, তোকে ওকে পাকামি করতে হবে না, আমরা চুকিয়ে দিচ্ছি। তারা বলল, আমরা ভিক্ষা করে খাওয়াবো। অত ভিক্ষা করে খাওয়াতে হবে না, আমরা চুকিয়ে দিচ্ছি, আমরা ওই উদ্যানবাটি ছেড়ে দিচ্ছি। যন্ত্রণা নরেন্দ্রনাথ পেলেন। কিরম যন্ত্রণা? সেই যন্ত্রণা আবার অপমানে বদল হয়ে গেল। মায়ের গাড়ি যাচ্ছে, বলরামবাবুর বাড়ি, নরেন তখন আটকে দিয়েছে গাড়ি। কে? দারোয়ান। কেন? বাড়ি ভাড়া চোকানো হয়নি। আবার নরেন্দ্রনাথ হাতে পায়ে ধরছে, ওই তো রামবাবুরা দেবে বলেছেন, মায়ের গাড়ি আটকে না। আবার অপমানের তীক্ষ্ণ শেল নরেন্দ্রনাথের বিঁধল। গণেশের এই তীক্ষ্ণ শেল যখন বিঁধল, তার মনের মধ্যে যন্ত্রণা। কি না? শ্রীরামকৃষ্ণের দেহান্ত হয়ে যাবার পরেও এই ভাবনাকে যারা আঘাত করছে, সেই আঘাতের তিনি কিচ্ছু ব্যবস্থা করতে পারছেন না। সেই জন্য বলরামবাবুর সাথে গিরিশবাবু, যারা দুজনেরা সাহায্য করতেন মঠকে, মা কোথায় থাকবেন সেই বিষয়ে মতান্তর হয়েছে। তাই প্রথম 1890 সালের 14ই ফেব্রুয়ারি গাজীপুর থেকে নরেন্দ্রনাথ একটা চিঠি লিখছেন। চিঠিতে কী লিখছেন? যে মাতা ঠাকুরানীকে, গিরিশবাবুর সঙ্গে মাতা ঠাকুরানীকে আনবার জন্য বিষয়ে আমার বলবার কিছু নাই। মাতা ঠাকুরানীর যেমন ইচ্ছা তেমনটি করবেন। আমি কোন নরাধম, তার সম্বন্ধে কোন বিষয়ে কথা বলি? প্রথম, নরেন্দ্রনাথ মা সারদা সম্পর্কে মন্তব্য করছেন। প্রথম মন্তব্য, মায়ের সঙ্গে কোনো রকম কথাবার্তা নেই। আমি কোন নরাধম যে আমি মাতা ঠাকুরানীর সম্পর্কে আমি কোনো কথা বলি? মাতা ঠাকুরানী যদি আসেন, আমার কোটি কোটি প্রণাম দেবেন ও আশীর্বাদ করতে বলবেন, যেন আমার অটল অধ্যবসায় হয়, কিংবা এ শরীরে যদি তা অসম্ভব, তা যেন শীঘ্র এর পতন হয়। শীঘ্র এর পতন হয়। কার কাছে চাইছেন? মা সারদার কাছে। প্রথম চিঠি লিখে, তাহলে প্রথমেই দেখা যাচ্ছে যে ঠাকুর কালী মানাতে গিয়ে 3 বছর ধরে জেরবার হয়ে গেছেন, কত বাক্যে বিদ্ধ হয়েছেন, আর সেই মা কেবল সেবা দিয়ে তিনি তার স্বরূপ আস্বাদন করিয়েছিলেন তার গণেশ নরেন্দ্রনাথকে, তাই না? তাই যদি না হয়, তাহলে এ ধরনের চিঠি পাবো কেন আমরা? প্রথম কথা বলছেন তিনি, মা সম্পর্কে প্রথম কথা। এবং তার দৃষ্টিতে, এবং 1894 সালে স্বামী শিবানন্দকে লিখছেন আরেকটি সুন্দর চিঠি। মা ঠাকুরানীকে তাহার জন্ম জন্মান্তরের দাসের
ধূলি অবলুণ্ঠিত সাষ্টাঙ্গ দিবে। ভাবতে পারেন 1894 সালে লিখছেন, মাতা ঠাকুরানীকে তার জন্ম জন্মান্তরের দাসের, কে লিখছেন? নরেন্দ্রনাথ। জন্ম জন্মান্তরের দাসের ধূলি অবগুণ্ঠিত সাষ্টাঙ্গ দিবে, তাহার আশীর্বাদে যেন আমার সর্বতোমঙ্গল হয়। এই যে মা কে চিনতে পারে, এই চিনতে যারা পেরেছেন তারাই গণেশ। যেই প্রজ্ঞা দৃষ্টি যার মধ্যে উদ্ভাসিত হয়েছেন তারাই গণেশ। সুতরাং সেই গণেশের এই যে গণেশের দলের যে প্রধান নেতা, তার নাম নরেন্দ্রনাথ। তিনি নরেন্দ্রনাথ কেন? তিনি গণেশের অনেক মায়ের সন্তান। আমাদের যদি আমরা একটা একটা করে দেখব যে মায়ের কত সন্তান, সেই জন্য 1894 সালে মায়ের প্রতি স্বামীজির হৃদয়ের সেই প্রবল উচ্ছ্বাস আমরা সবাই জানি। কিন্তু বারবার কেন মনে হয় যে এমন একটি মানুষ যিনি মাকে দেখেছেন সর্বদা অবগুণ্ঠিত হিসাবে, তার সঙ্গে কোনো কথা বলেননি, যিনি শ্রীরামকৃষ্ণকে মানতে চাননি, যিনি মা কালীকে কোনো দিন মানেননি, তিনি কিন্তু মা শারদার নারী শরীরে জগদম্বাকে মানছেন। এবং সেই জন্য তিনি বলছেন 1894 সালে, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি, এখন কেউই পারবে না, ক্রমে পারবে, তোমরা কেউ বুঝতে পারোনি। তার গুরু ভাইদের বলছেন, সত্যি কেউ বুঝতে পারেনি। সবাই ভাবত কি তিনি সহধর্মিণী শ্রীরামকৃষ্ণের, তিনি লীলা সঙ্গিনী শ্রীরামকৃষ্ণের। আর তিনি বলছেন যে শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশে সকলে অধম, শক্তিহীন। কেন? শক্তির এখানে অবমাননা চলে। মাতা ঠাকুরানী পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন, তাকে অবলম্বন করে এবারে সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে। দেখেছো কে ভিয়া, ক্রমে সব বুঝতে পারবে। তার মঠ প্রথমে চাই। তাই জন্য স্বামীজির মাথায় কি ঘুরছে? প্রথমে কার মঠ চাই? তাঁর মঠ। কার মঠ? মাতা ঠাকুরানীর মঠ। এবং তিনি বলছেন রামকৃষ্ণ বরং পরমহংস বরং যান। এত বড় কথা। তিনি মায়ের সঙ্গে কিছু হয় নেই, আমি তাতে ভীত নই, কিন্তু মা ঠাকুরানী গেলে সর্বনাশ। বারবারই কথা বলছেন। এবং শক্তির কৃপা না হলে ঘোড়ার ডিম হবে। আমরা দেখেছিলাম গণেশের প্রজ্ঞাদৃষ্টি, আর দেখছি নরেন্দ্রনাথের প্রজ্ঞাদৃষ্টি। তিনি কোনো রকম তার সঙ্গে ব্যবহার না করেই তিনি বারবার বলছেন, মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বেশি। কী করে উপবোধ করছেন যে ঠাকুরের কৃপার থেকে লক্ষ গুণ বেশি কার কৃপা? মায়ের কৃপা। তাই তিনি বলছেন ওই মায়ের দিকে আমি একটু গোড়া। হ্যাঁ, মার হুকুম হলেই যে বীরভদ্র ভূতপ্রেত সব করতে পারে। এই রকম একটি চিঠি, এটা তিনি শিবানন্দকে লিখেছেন। এরকম আরও একটা সুন্দর চিঠি মায়ের সম্পর্কে ছিল। কালীকৃষ্ণ মহারাজ স্বামী বিরজানন্দজি বলছেন যে আমি চিঠিটা পড়ে আমি ড্রয়ারের মধ্যে রেখেছিলাম, কিন্তু তারপরে আমি ভুলে গেছি ওটা তুলতে। কিছুদিন আস্তে আস্তে দেখি সেই ড্রয়ারে আর চিঠিটা নেই। সুতরাং স্বামীজির এইরকমই ভাবনা, যেটা শিবানন্দকে লেখা, সেটা স্বামী ব্রহ্মানন্দকে লিখিত মাতৃস্বরূপ সম্পর্কে। এই যে আমরা স্বরূপ সম্পর্কে জানি, শক্তি বিনা জগতের উদ্ধার নেই, এটা কে বলে গেলেন? স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ বললেন কি? তিনি গণেশ হয়ে বললেন। গণেশের মাতৃদর্শন আমরা দেখেছিলাম, সেই জন্য আমরা গণেশ হয়ে দেখেছি। এবং সেই গণেশকে তিনি যখন 1895 সালে শ্রীরামকৃষ্ণ পুঁথি বেরোলো, আমরা সবাই জানি পুঁথি বেরিয়েছে, আপনারা পুঁথি শোনেন, পুঁথির গল্প শোনেন। সেই পুঁথিতে কী হয়েছে না, ঠাকুরের বন্দনা আছে। সেই জন্য তিনি বলছেন খুব সুন্দর হয়েছে, কিন্তু স্বশক্তি ছাড়া ভগবানের উপাসনা হয় না। প্রথম যখন পুঁথি ছেপে বেরোলো তখন কি নেই? শক্তির উপাসনা নেই। সেই জন্য তিনি বললেন যে জয় মাতা শ্যামাসুতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী। এই জন্য এইটা তিনি যোগ করে দিলেন। এটা কে যোগ করে দিলেন? আমাদের শাঁকচুন্নী অক্ষয় কুমার সেন, যখন ঠাকুর মামজি পড়ে। আর তিনি যখন রচনা করলেন কি ঠাকুরের যে আমরা আরাত্রিকের সময় যে স্তোত্র আমরা ঠাকুরের উচ্চারণ করি, ওং হ্রিং ঋতং হ্রিং, হ্রিং যোগ করে দিলেন ঠাকুরের স্তোত্রে। ঠাকুরের স্তোত্রে হ্রিং শক্তি মন্ত্র যোগ হলো। আমরা করি না? হ্রিং করি না? প্রত্যেকে প্রতিদিন করি। আমরা একটু বাদেই গিয়ে করব। কেন করব না? তিনি সেটা যোগ করে দিয়েছিলেন। ওং হ্রিং ঋতং তমচল গুণজিৎ আমরা করি প্রত্যেকে। এই জন্য তাই তিনি বলছেন যে স্বামীজি বিশ্বাস করতেন শ্রীরামকৃষ্ণ তাকে গড়েছেন, কিন্তু চালাচ্ছেন কে? শ্রীমা শারদা। চালিকা শক্তিকে শ্রীমা শারদা, এটা স্বামীজি বিশ্বাস করতেন। এবং তিনি আদ্যাশক্তির জীবন্ত প্রতিভূ। সেই জন্য তার প্রতিষ্ঠিত সঙ্গের ক্রিয়াশক্তি এবং
যোগানন্দজিকে তিনি একদিন বলছেন, কিরম ক্রিয়াশক্তি? আমাদের যা আধ্যাত্মিক শক্তির একটা বিশাল আধার আমাদের মা, যদি বাইরে তিনি গভীর সমুদ্রের মতো প্রশান্ত। আমরা মাকে দেখে মনে করি না যে কই ঠাকুরের মতো তো সাধন ভজন দেখিনি, কিন্তু মায়ের ওই যে শান্ত গম্ভীর, ওর মধ্যে স্বামীজি তার স্বরূপ আস্বাদন করছেন। তিনি কি দেখলেন? দেখলেন আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার তিনি। সেই জন্য মাকে না বাজিয়ে, মাকে না পরীক্ষা করে বিবেকানন্দ মানে শ্রীরামকৃষ্ণ, মা শারদার যে শক্তি শিব শক্তির যে প্রতিভু, সেই প্রতিভুর গণেশ হিসেবে স্বামী বিবেকানন্দ তার হৃদয়ে তিনি হৃদয়মণ্ডে জ্যান্ত দুর্গার পূজা প্রচলন করলেন এবং শিবানন্দজিকে বললেন, দাদা রাগ করো না, তোমরা কেউ মাকে বুঝো। কি সুন্দর মুখের ওপর বলে দিচ্ছেন, দাদা রাগ করো না, তোমরা কেউ মাকে বোঝোনি। কেন? তোমরা মাকে ভাবো তিনি স্ত্রী। তাই গর্ভধারিণী যখন কাশীপুরে নরেন্দ্রনাথ প্রমুখ ত্যাগী তারা ঠিক করেছিলেন কি ভিক্ষা করে খাবেন, সেই জন্য তারা ভিক্ষা করে নরেন্দ্র নিরঞ্জন, হুটকো গোপাল, কালীপ্রসাদ এরা ভিক্ষা করতে বেরিয়েছে। অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্করে প্রাণবল্লভে জ্ঞান বিজ্ঞান সিদ্ধার্থং ভিক্ষাং দেহি হেমায় পার্বতী বলে তিনি মায়ের কাছে প্রথম দাঁড়ালেন। কারা? নিরঞ্জন, নরেন্দ্র, হুটকো গোপাল আর কালীপ্রসাদ। কি চাইতে এলেন? ভিক্ষা। এবারে করুণাময়ী জননী সকলকে মুষ্টি ভিক্ষা দিয়েছেন। তাই মায়ের পদধূলি নিয়ে সকলে মাধুকরীর জন্য পথে বের হয়েছেন। ভিক্ষাও পেলেন, ঘৃণাও পেলেন, ঘাট ধাক্কাও পেলেন, অনেক রকম পেয়েছেন তারা। একজন তো একজনকে বলছে, এত মোটা, তোমরা এত ইয়ং ম্যান, খেটে খেতে পারো না, বলে কত রকম কথা শুনেছেন তারা। প্রথম দিন ভিক্ষা পেয়েছেন, তাদের ভিক্ষাও পেয়েছেন, ঘৃণাও পেয়েছেন। এনে সব কিছু তারা মায়ের কাছে যখন দিলেন, মায়ের গায়ে অর্পণ করলেন। মা সেই পবিত্র কামনাহীন যে ভিক্ষান্নে তরল মণ্ড করে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দিলেন। তাহলে কামনাহীন তরল মণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দিয়ে এই যে ভিক্ষা আমরা যখনই দেব ঠাকুরকে, যেন কোনো কামনা না থাকে, যেন আমরা এটা চাই না, আমরা দোকানদারি চাই না, তবেই শ্রীরামকৃষ্ণ নেন। ওই ভিক্ষারণ্য মাধুকরীর অন্ন কেন? কামনা শূন্য অন্ন। আর সেই কামনা শূন্য অন্নের তরল মণ্ড করে শ্রীরামকৃষ্ণকে দিলেন এবং এইভাবেই সংঘ তৈরি হলো ভিক্ষা করে। আমাদের সংঘ আজকে যে এত সব সেন্টার, আমাদের কেন্দ্র, সবই তো ভিক্ষা করে। সবই কি শ্রীরামকৃষ্ণের ওই তরল মণ্ড করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ রূপ একটি বিরাট একটি শরীর আস্তে আস্তে তিনি বিস্তৃত হচ্ছেন। আমরা যারাই করছি কি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আমরা সাহায্য করছি। তাই 1890 সালে নরেন্দ্রনাথ সংকল্প করলেন, অপূর্ব সেই সংকল্প, তপস্যা ও ঠাকুরের দেয়া কাজ শেষ না অবধি তিনি মঠে ফিরবেন না। বাস্তবেই তিনি 3 বছর পরে ফিরেছিলেন এবং জুলাই মাসে তিনি রূপান্তর ঘটনার যখন প্রবজ্জায়, একদম সারা বিশ্ব প্রবজ্জায় ভেবেন যে আমি স্পর্শমাত্র রূপান্তর ঘটাতে পারি, এই শক্তি যদি লাভ করি তবেই ফিরব, এই ভেবে তিনি বলছেন যে মানুষকে স্পর্শমাত্র রূপান্তর ঘটনার ক্ষমতা লাভ না করে আর ফুরছি না, কিন্তু যাবার আগে কি করতে হবে? মায়ের আশীর্বাদ। আবার সেই দেখুন, সেই প্রজ্ঞা দৃষ্টি, সেই মায়ের আশীর্বাদ। ঘটনা আমরা সবাই জানি, তখন মা কোথায় আছেন? ঘুষুরিতে, এই হাওড়াতে। মা তখন আছেন আমাদের এই হাওড়াতে, ঘুষুরিতে। সঙ্গে সঙ্গে মায়ের কাছে গেছে, গিয়ে ষষ্ঠান্তে প্রণাম করছে এবং ভক্তিনির্মল হৃদয়ে মাকে প্রণাম করার পর বলছে, মা যদি আমি মানুষ হয়ে ফিরতে পারি, নতুবা এই। সঙ্গে সঙ্গে মা বলছেন, সে কি বাবা? না 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 মা, আপনার আশীর্বাদে আমি মানুষ হয়েই ফিরব। আর মা কি বলছেন? অখণ্ডানন্দজির সঙ্গে ছিলেন, মনে আছে আপনাদের? মা কি বলছেন? এবারে দেখুন পার্বতীর দৃষ্টি তার গণেশের প্রতি, কি অপূর্ব দৃষ্টি। দেখো গঙ্গাধর, আমি তোমাকে আমার সর্বস্ব দিলাম। মায়ের সর্বস্বকে নরেন্দ্রনাথ। দেখো গঙ্গাধর, তুমি, ও কিন্তু পাহাড়ে খাবার দাবারের খুব গোলমাল, তুমি ওর দিকে নজর রেখো। কাকে বলছেন? গঙ্গাধরকে, স্বামী অখণ্ডানন্দকে। তিনি বলছেন যে তুমি অতি অবশ্যই নজর রাখবে যে তোমাকে তুমি পাহাড়ের অবস্থা জানো, নরেন্দ্রের যেন খাওয়ার কষ্ট না হয়। এবারে শিকাগো ধর্ম সম্মেলনে তিনি যাবার জন্য প্রস্তুতি হচ্ছে। মায়ের কাছে 3 বছর দেখা নেই, তখন তিনি বুঝতে পারছেন না কি হবে। ঠাকুর অলরেডি আধা স্বপ্নে তাকে দর্শন দিয়েছেন যে তিনি যাচ্ছেন
সমুদ্রের ওপর দিয়ে আর বলছেন চলো যেতে হবে, এই সমস্ত দর্শন তার হয়েছে, কিন্তু মনের মধ্যে মানছে না। আবার স্বামীজির প্রজ্ঞা দৃষ্টি, তিনি শরৎ মহারাজ তখন কাছে ছিলেন, শারদানন্দজিকে একটা চিঠি লিখলেন, যা মা যদি অনুমতিপত্র না দেয় আমি যেতে পারবো না, তুই জন সোজা মার কাছে যাবি, তিনি আছেন অন্য দেশে, তুই সোজা মার কাছে গিয়ে কি করবি না, মাকে এই চিঠি পড়ে শোনাবি, তারপর যা উত্তর হয় সেটা তুই আমার কাছে নিয়ে আসবি। শরৎ মহারাজ সোজা চলে এসছেন, মা তখন বোসপাড়া লেনে ছিলেন, যে বোসপাড়া লেনে গিয়ে জিজ্ঞেস করছেন যে মা এই যে নরেন চিঠি লিখেছে, সে যাবে বলছে শিকাগোয়। মা চিঠিটা পড়লেন, পড়ে বললেন 2 দিন পরে বলবো। কি অপূর্ব ঘটনা! আপনারা যত শুনবেন এই গণেশের ঘটনা তত ভালো লাগবে, কারণ মা কিন্তু সঙ্গে সঙ্গে বলেনি। কি অপূর্ব একটি লীলা দৃশ্য, নাট্যাভিনয় অভিনীত হচ্ছে আমাদের চোখের সামনে। 2 দিন পরে বলবো। 2 দিন পরে তিনি বলছেন, লিখে দাও ঠাকুর বলেছেন ওকে ও দেশে যেতে হবে। এটা মা বললেন। আর একটা বলছে অন্য সূত্রে, বাবা তোমার মুখে সরস্বতী বসুক, এটা একটা অন্য জায়গায় পাওয়া যাচ্ছে, তুমি জয়ী হয়ে ফিরে এসো। শারদানন্দকে চিঠি লিখে দিয়েছেন যে ঠাকুর বলেছেন লিখে দাও ওকে ও দেশে যেতে হবে, আর অন্য সূত্রে দেখাচ্ছে কেউ কেউ বলছেন যে বাবা তোমার মুখে সরস্বতী বসুক, তুমি জয়ী হয়ে ফিরে এসো। সেই জন্য শোনা যাচ্ছে যে মার অনুমতি পেয়ে যখন পেয়ে গেল, তখন এই নরেন্দ্রনাথ এই গণেশের আনন্দ আর ধরে না। তিনি তখন ওই ইয়েতে ছিলেন সাগরের তীরে, ওই খুব সম্ভব আরব সাগরের কাছে। তিনি সেই দিন কেউ কেউ বলে যে সমুদ্রের তীরে গিয়ে নরেন্দ্র দুহাত তোলে ধেই ধেই করে নেচেছেন যে মা আশীর্বাদ করেছেন আমি যাব। নরেন্দ্র নেচেছে আমরা শুনতে পাই না, কিন্তু কেউ কেউ বলে যে নরেন্দ্রনাথ সেদিন কিন্তু নেচেছিলেন, তিনি ধেই ধেই করে সেদিন নেচেছিলেন যখন মা আশীর্বাদ করেছেন যে তুমি যাবেন। তাই বলছেন যে শিবানন্দী যে আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলাম, তিনি এক আশীর্বাদ দিলেন, অমনি হুপ করে পগার পার। কি সুন্দর কথা! অমনি হুপ করে পগার পার, যেন অনুমানের মতো উনি লাফিয়ে চলে গেছেন। এইভাবে মা বলছেন অমনি হুপ করে পগার পার। এবং 893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর আপনারা জানেন সেই ঐতিহাসিক ঘটনা ঘটলো যে নরেন্দ্রনাথের পড়েছে ফার্স্ট হাফে, সর্বদা বুক দূর দূর করছে, সবাই যদি ডাকে উনি বলছেন না পড়ে আমি বলবো না, তার বুক কাঁপছে। স্বামীজি নিজেই বলছেন যে আমার বুক কাঁপছে, তাই সকালটা চলেই গেল, আমি সবাইকে কি তোরা বল স্বামীজি বলতে চাইছেন না, কিন্তু বিকেলবেলায় তো আর রেহাই নেই, বলতেই হবে, সবারই প্রায় বলা শেষ, তখন নরেন্দ্রনাথকে বলতেই হবে। নরেন্দ্রনাথ আমি কি করব? তা মা বলেছিলেন সরস্বতীর কৃপায়, তা আমি মা সরস্বতীর মন্ত্রটা উচ্চারণ করলাম যে মা যাই হোক, তারপর আমি বলতে শুরু করলাম। যখন বললাম যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, কি একটা হলো আমি আর জানি না, তারপর কি যে বলে গেছি আমি আর কিচ্ছু জানি না, কিন্তু আমি সবাই বললো খুব ভালো হয়েছে, আমি অবশ হয়ে গিয়েছিলাম। এই হচ্ছে মায়ের গণেশের এই যে ভাবনাটা। মা অতি অবশ্যই তার গণেশকে যেন কৃপা করলেন সরস্বতী মা হিসেবে। এই কৃপার সীমা পরিসীমা নেই, এত কৃপা করলেন। এবং সেখানে দেখছেন যে মা যখন কৃপা করলেন এবং সবাই যখন তাকে খুব করছে, তখন কিন্তু তার মায়ের জন্য মন কেমন করছে। গণেশ কিন্তু তার প্রজ্ঞাদৃষ্টি বলেননি, কারণ মায়ের একটা জায়গা হলে তবেই তিনি নিশ্চিন্ত। শিবানন্দকে বলছেন যে আমেরিকা ইউরোপে কি দেখছি, শক্তির পূজা, তবু এরা অজান্তে কামের দ্বারা পূজা করে। খুব সাবধান, এইখানে স্বামীজি আমাদের প্রত্যেককে সাবধান করছে। শক্তির পূজা, কিন্তু এরা অজান্তে কামের দ্বারা পূজা করে। আর বিশুদ্ধভাবে সাত্ত্বিকভাবে মাতৃভাবে আমরা পূজা করব, আমাদের কি কল্যাণ হবে না? আমার চোখ খুলে যাচ্ছে, দিন কি দিন আমি সব বুঝতে পারছি। তাই জন্য সবার আগে মায়ের মঠ করতে হবে। কেন? এখানে শক্তির পূজা করতে হবে। এখানে সবাইকে মনে রাখবেন, শক্তির পূজা মানে, এবং আগে মা আর তারপর তার মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি দাদা? এই শীতে গায়ে গায়ে লেকচার করে টাকার জোগাড় করছি, মায়ের মঠ হবে। দেখুন গণেশ কি করছে, ওই শীতে আমেরিকায় গায়ে গায়ে তিনি কি করছেন, লেকচার দিয়ে তিনি টাকার জোগাড় করছেন। কি হবে? মায়ের মঠ হবে। বেলুন মঠ বলেননি, মায়ের মঠ হবে। আত্মসাধ্য করে পূর্বাশ্রমকে বিদায় জানিয়ে স্বামীজিকে যখন মা বিদায় নিচ্ছিলেন ঘুষুরিতে, তখন মা শারদা একবার বলেছিলেন যে তোমার গর্ভধারিণী ভুবনেশ্বরী দেবীকে একটু দেখতে যাবে না? বলছে মা তুমি আমার একমাত্র মা,
কি কথা, কি কথা! এই উপলব্ধি আমি কেন গণেশের মাতৃদর্শন, এই মা তুমি আমার একমাত্র মা। তিনি বললেন। এবং কাশীপুরের বাড়িটির আমরা কথা শুনেছি যে মা, তার ভেতরে সেই কী যন্ত্রণা, কি বেদনা, কত যন্ত্রণা ছিল তার মনের মধ্যে। সেই জন্য এরপর সেজবাবু ত্রৈলোক্যবাবুকে বলে দিনু খাজাঞ্চি প্রমুখ কী করলো, তারা 7 টাকা যেটা পেতেন ঠাকুরের মাইনেটা, সেই পেনশনটা, সেই 7 টাকা পাঠানোর দরকার নেই বলে বুঝিয়ে দিল। ত্রৈলোক্যবাবু বন্ধ করে দিল। নরেন চিঠি লিখল, কোনো ফল হল না। বুঝলেন? আক্ষরিক অর্থে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন শাক বুনে খাবেন, মা কোদাল চালিয়ে শাক বুনেছিলেন। আজকে একজন সাধু, পুরনো প্রাচীন সাধু বললেন, মা তো শাক বুনেছিলেন, লক্ষ্মী দিদি সেই শাকগুলোকে পা দিয়ে মুটি মারিয়ে দিতেন। মায়ের যন্ত্রণা বুঝলেন? মায়ের গণেশের কিরম যন্ত্রণা, কষ্ট। লক্ষ্মী দিদি পা দিয়ে সেই শাকগুলোকে মারিয়ে দিতেন। মায়ের তখন কেউ ছিল না। আজকে আমরা কত দিচ্ছি মাকে, কত হাজার টাকার জিনিস, আর মা ওই 2-3 বছর শাক বুনে আধপেটা খেয়েছিলেন, কেউ খবর রাখেনি। গণেশের মাতৃদর্শন, মায়ের প্রধান গণেশের। তাই বলছেন রামকৃষ্ণানন্দজিকে 2 বার ধরে লিখছেন যে তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি হাঁপ ছেড়ে বাঁচব, তার আগে আমি দেশে যাচ্ছি না। দেখুন গণেশের যন্ত্রণাটা বারবার তার চিঠির মধ্যে রণুলিত হচ্ছে। মা, আর কিছু নেই, যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি। তোমরা বাবা জোগাড় করে আমার এই দুর্গোৎসবটা করে দাও। কি দুর্গোৎসব? মায়ের জন্য জমি কিনে একটা আশ্রয় তৈরি করা, এইটা হচ্ছে দুর্গোৎসব। কার? নরেন্দ্রনাথের, মায়ের গণেশের। তাই তিনি বলছেন গিরিশ ঘোষ খুব মায়ের করছে, ধন্য সে, ধন্য তার কুল। মায়ের বাড়ি ভাড়া দিচ্ছে, মায়ের খাবার খরচা দিচ্ছে গিরিশ ঘোষ, নিজের বাড়ি বিক্রি করেও দিচ্ছে। গিরিশ ঘোষ ধন্য, ধন্য না? ওই সবাই যারা করেছে মাকে, তারা ধন্য। মায়ের জমি করছে, অমনি আমি হুপ করে, যেই জমি হয়ে যাচ্ছে আমি হুপ করে আসছি, কিন্তু প্রথমে জমিটা বড় হওয়া চাই। বিল্ডিং আপাতত মাটির ঘর, পাকা তো নেই, কমে ভালো বিল্ডিং হবে। স্বামীজির কত প্ল্যান, গণেশের কত পরিকল্পনা তার মায়ের জন্য। এই হচ্ছে গণেশের মাতৃদর্শন। গণেশ দেখেছে মাতৃ, আর এ মাকে তৈরি করবে বলে, প্রতিষ্ঠা করবে বলে, অপূর্ব এই দর্শন। তাই তিনি বলছেন ওই বছরই ব্রহ্মানন্দকে লিখছেন ওই একই কথা, রামকৃষ্ণানন্দজিকেও লিখছেন ওই একই কথা 2-3 বার করে। মায়ের, আমার দুর্গা মাতা ঠাকুরের জন্য জমি, বেলুর মঠের জমি কেনার পরে তার কাছে এই জমি হলো মায়ের সম্পত্তি। নতুন জমি আসলো যখন, তিনি নতুন জমি কেনার পর মাকে নতুন বস্ত্র পরিয়ে একটা চেয়ারের ওপর বসিয়ে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করে অশ্রুপূর্ণ নয়নে বেলুর মঠে স্বামীজি বলছেন, মা, এতদিনে আমার মাথার যা বোঝা ছিল তা নেমে গেল তোমাকে তোমার জমিতে এনে। এখন তুমি একটু হাঁপ ছেড়ে চারিদিকে ঘুরে বেড়াও। মা খুব খুশি। মায়ের নামে জমি হলো, বেলুর মঠের জমি। কার নামে হলো? মায়ের নামে। 1890 সালে বুদ্ধগয়ায় গিয়ে মায়ের প্রার্থনা আমাদের মনে আছে। মাও কিন্তু কম করেনি, আমার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে সবাই, কেউ খেতে পায় না, ঠাকুর। মায়ের প্রার্থনা, আমরা কত ভালো খাচ্ছি, এখানে ভান্ডারা, ওখানে ভান্ডারা, যত খাচ্ছি তত লজ্জা করে, তাদের কত কষ্ট, খেতে ইচ্ছে করে না আমাদের। মঠ হবার পর স্বামীজি মাতা ঠাকুরের পদধূলি নিয়ে এসেছিলেন, নিয়ে স্থাপন করেছিলেন, যেটা আজও বেলুর মঠে পূজা হয়। কারণ মাই তো সব, মায়েরই তো মঠ। মঠ তো অন্য কারণ না। কার মঠ? মায়ের মঠ। তাই তিনি বলছেন স্বামীজি বুঝেছিলেন যে তিনি স্বয়ং লক্ষ্মী, আর কেউ বোঝেনি। মা মনে হচ্ছে যেখানে, আর মাও বলতেন, যেখানে নরেনের পুজো হয় না সেখানে কি আর ঠাকুর পুজো গ্রহণ করেন? কেউ একজন ঠাকুর মাকে পুজো করবে, বলছেন নরেনকে করবে না। তখন মা এই কথা বলছেন, যেখানে নরেনের পুজো হয় না
সেখানে কি ঠাকুর পুজো গ্রহণ করেন? না, করে না। এবং মায়ের বাড়ির আজকে যে জমিটা, পূর্ণাত্মানন্দজি খুব রিসার্চ করেন, তো গবেষণা করে একটা জায়গায় দেখিয়েছেন যে খোরো কেদার যার জমি, সেই জমিটা স্বামীজি কিনবেন বলে ওনার সাথেই নাকি কখনো কথা হয়েছিল। এটা পূর্ণাত্মানন্দ মহারাজ গবেষণা করে বলছেন যে ওই জমিটা, যেটা কেদারচন্দ্র দাসের জমি, যে জমির ওপরে আজ উদ্বোধনের মায়ের বাড়িটা, মায়ের বাড়ি মানে মায়ের ঠাকুর ঘরটা, এইগুলো না, এদিক ওদিক না, মায়ের যে ঠাকুর ঘরটা, মায়ের বাড়িটা, সেই জায়গাটা খোরো কেদারের। খোরো কেদার মানে কেদারচন্দ্র দাস, সেটা ঠাকুরজি কথাবার্তা বলে রেখেছিলেন। এবং প্রথম যখন মায়ের সাথে দেখা হচ্ছে, এই গণেশের ঘটনা তো একদিনে বলে শেষ করা যায় না। মা আশীর্বাদ করুন, ঠাকুর এর যে কাজ আরম্ভ করেছি তা যেন শেষ করতে পারি। প্রথম যখন গেলেন তখন বোসপাড়া লেনে আছেন, ঠাকুর স্বামীজি দার্জিলিং থেকে এসছেন, একদম চৌকাঠের ওপরে সাষ্টাঙ্গে হয়ে প্রণাম করে ওই ধুলোটা মাথায় নিয়ে বলছে, মা আশীর্বাদ করুন, ঠাকুরের যে কাজ আরম্ভ করেছি তা যেন শেষ করতে পারি। মা বলছেন, ঠাকুর তোমায় দেখছেন, ঠাকুরের শক্তি তোমার ভেতর খেলা করছে, তার কাজের জন্য তোমায় এনেছেন। হ্যাঁ স্বামীজি, মা ঠাকুর তো দেখছেন, তুমিও আশীর্বাদ করো, কারণ ঠাকুর আর তোমার কৃপাই তো আমার একমাত্র সম্বল। সেই জন্য এই যে শ্রীরামকৃষ্ণ ভাবনার এই যে গণেশদের মা শারদাকে কিভাবে দেখছে, এবং সেই দেখাটা তিনি যখন আমেরিকায় আছেন প্যাসাডোনাতে মাই মাস্টার লেকচারে খুব সুন্দর করে বলছেন যে গুরুদেবের দেহান্তের দুঃখময় দিন যখন উপস্থিত হলো, মাত্র কয়েকজন বালক জগতের কাছে বড় বড় আদর্শের কথা বলছে, আর বলছে তারা সেই আদর্শ জীবনে পরিণত করতে তারা দৃঢ় সংকল্প, সকলে উপহাস করছে, আর উপহাস গুরুতর আকার ধারণ করছে, আমাদের ওপর রীতিমতো অত্যাচার চলছে, হয়েছে অত্যাচার। কাদের ওপর? ওই 12 জনের ওপর। সমগ্র কলকাতার সমাজ অত্যাচার করেছে। কেন? তারা বলছে বড় বড় কথা বলছে, আর তারা বলছে দৃঢ় সংকল্প হয়েছে ওই আদর্শ তারা নিজেদের জীবনে দৃঢ় সংকল্প হয়ে বাস্তবায়িত করবে। তাই তিনি বলছেন, কেবলমাত্র একজন ছাড়া আমাদের আর কেউ সহানুভূতি জাগেনি। সেই একজনের সহানুভূতি আমাদের আশীর্বাদ ও আশা বয়ে এনেছে। তিনি আমাদের গুরুদেবের সহধর্মিণী, এবং তিনি ছিলেন নিঃসহায়, আমাদের থেকেও অতি দরিদ্র। এই মা, মায়ের আশীর্বাদ সর্বদা ছিল। যখন সবাই চেপে ধরছে মা ওদেরকে, সেই সময় 1886-87 থেকে পুরো এই 90-91 জন্য কে সহানুভূতি জানিয়েছেন? মা শারদা। তাই জন্য যখন ওই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হচ্ছে, খুব সুন্দর লাগে কথাগুলো শুনতে। তখন স্বামীজি প্রথমেই বলছেন, দেখুন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হচ্ছে ঠিকই, কিন্তু মা শারদা হচ্ছেন আমাদের সংঘ জননী, পালনকারিণী, এবং তার জন্য আমাদের একটা ব্যবস্থা করতে হবে। সুতরাং মায়ের খরচা তার একটা কিছু দিতেই হবে। তা আমরা যারা গৃহস্থ, যারা আমরা একটু টিপে টিপে চলি, তাহলে বলো হ্যাঁ 5-7 টাকা হলেই হবে মায়ের জন্য ব্যবস্থা। বলছে না, মা তো জগৎজননী, তার সঙ্গে কত লোক থাকবে, মাকে দিতে গেলে 100 টাকা দিতে হয়, কিন্তু 100 টাকা তো দিতে পারবো না, কমপক্ষে 25 টাকা দিতে হবে। কে বলছে? নরেন্দ্রনাথ। স্থির হলো কি, মাকে 25 টাকা করে দিতে হবে। কি অপূর্ব! আমাদের রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠায় অপূর্ব একটা বেরিয়েছে, চেতনানন্দজি করেছেন, আপনারা দেখেছেন, ওইখানে আছে যে মাকে ঠিক হলো যে 25 টাকা করে প্রতি মাসে মাকে দিতে হবে। তখনকার দিনের, এখনকার দিনে নয়, তখনকার দিনে দিতে হবে 25 টাকা করে। এরপর এবং তিনি কেন না, তিনি হচ্ছেন আমাদের সংঘ জননী। এরপরে আমরা জানি, এসব ঘটনা আমরা প্রত্যেকেই জানি, প্লেগ হচ্ছে। সুতরাং ইমোশনাল বিবেকানন্দ সেই প্লেগের রিলিফের জন্য, প্লেগের মানুষের ত্রাণের জন্য, তাদের উদ্ধার কার্যের জন্য তিনি বেলুড় মঠের জমি বিক্রি করতে চাচ্ছেন। কে বাধা দিল আমরা জানি। মা সঙ্গে বলে, তুমি তো আমাকে বসিয়েছিলে, মঠ তো আমার নামে সংকল্প করা, হ্যাঁ, আর তুমি ওটা তুমি ভাবছো তোমার, তুমি কী করে বিক্রি করবে? 1 নম্বর। তখনই বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো মঠের কেউ নয়, রাজা প্রেসিডেন্ট, শরৎ সেক্রেটারি, আমি মঠের কে? ওটা কথা তখন মনে পড়েছে, হ্যাঁ হ্যাঁ মা ঠিক বলেছ, তা নয়। সেই জন্য এই মাকে প্রথম থেকে এই গণেশ তাকে স্বরূপিণী, সাক্ষাৎ জগদম্বা, যিনি আদ্যা শক্তি স্বরূপিণী, তাকে দেখছেন, এবং যখনই যাচ্ছেন
তখন কি করছেন, দেখাচ্ছে যেদিন একদিন মায়েরকে প্রণাম করতে আসবেন তিনি গঙ্গায় ডুব দিচ্ছেন, কতবার ডুব দিচ্ছেন ঠিক নেই। এই জিজ্ঞেস করছে, এই শিবানন্দ যে এতবার ডুবছো কেন? যে না, মার কাছে যাচ্ছি তো, মনটা তো বড্ড পচা, কখন কি হয় তাই বারবার ডুব দিচ্ছি, 1 ঘন্টা ধরে খালি ডুবছে, দেখ তো আমার পবিত্রতা হলো। যেই ডোববার পরে উঠেছে, ওরে আমাকে গঙ্গা জল ছেটা দেয়, আমার যেন মনে হচ্ছে অপবিত্র ভাব আসছে। এই হচ্ছে ভাবনা। শক্তি স্বরূপিণীকে যখন দেখতে যাব, নিজেকে পবিত্রতার প্রতিটি কণাকে পবিত্রতাতে স্পন্দিত করার জন্য স্বয়ং নরেন্দ্রনাথ, যিনি পবিত্র স্বরূপ, তিনি কি করছেন, কনস্ট্যান্ট তিনি যোগ দিচ্ছেন এবং বলছেন আমাকে কর, এবং করতে করতে তিনি ভাবে শুয়ে পড়লেন। এমন শুয়ে পড়লেন যে তিনি আর গিয়ে মায়ের সে পায়ে পারবে, তাকে মা আসে আবার ধরে তুলছেন। এইভাবে তিনি করছেন। এবং আবার দেখা যাচ্ছে তিনি নৌকো করে যাচ্ছেন, তুরিয়ানন্দজি খুব সময় দেখছেন খালি গঙ্গার ঘোলা জলটা খাচ্ছে। যে গঙ্গার ঘোলা জল তুমি খাচ্ছ কেন, কী ব্যাপার? আর বলিস না, মার কাছে যাচ্ছি না, আবার যদি কিছু গোলমাল হয় বলতো, মার কাছে যাচ্ছি। এই যে ভাবনা, যে খালি চোখে একটা আদ্যাশক্তি স্বরূপিণীকে উপলব্ধি করা, দর্শন করা, কে করেছিলেন? মা শারদা। মাই স্বামী বিবেকানন্দ মা শারদাকে তিনি আদ্যাশক্তি স্বরূপিণী হিসেবে দর্শন করেছেন। এবং সেখানে আমরা দেখেছি যে শত বিবেকানন্দের মাঝে তিনি বারবার বলছেন, মার সাথে যখন শেষ দেখা হচ্ছে, যে মা গো, জানি তোমার ইচ্ছায় আমার মতো নরেন তুমি শত শত সহস্র সহস্র তৈরি করতে পারো, কিন্তু তোমার মতো মা একটি হবে পৃথিবীতে, আর কোনো দিন আসবে না। তুমি মা একটি। আমরা সেই মায়ের কাছে প্রণাম জানাই, যেন এইরকম দর্শন হয়। আমরা আগামী দিন আবার অন্য এক গণেশের মাতৃদর্শন আলোচনা করার ইচ্ছে রইল। ঠাকুরের কাছে, মায়ের কাছে প্রণাম জানাই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।